তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে মনে হয় স্ক্রিন। আমরা গতদিনে আমরা এই সমীকরণটা লিখছিলাম, তৈরি করছিলাম, মনে আছে গত ক্লাসে? যদি কারো মনে না থাকে তা দেখে নিয়ে গত ক্লাসটা আমি তোমাদের গ্রুপে দিছিলাম, সবাই একটা দেখে নি। তো এই সমীকরণের মধ্যে এইচ কয়েকটা রাশি আছে, যেমন এইচ, এম, ই, এই তিনটা জিনিস আমাদের জানি। এই তিনটা জিনিস হলো ধ্রুব রাশি। আর যদি আমরা সিজিএস, এটা সিজিএস পদ্ধতিতে, আর যদি ডান দিকের ইকুয়েশনটা চিন্তা করি, এইচ, এম, আর ই এবং এপসাইলন নট, এইগুলিও একটা ধ্রুব রাশি। হ্যাঁ, তাই ধ্রুব রাশিগুলো যদি আমরা বসিয়ে হিসাব করি, তাহলে যেহেতু ধ্রুব রাশি বাদ দিলে বাকি পরিবর্তনশীল রাশি কি কি থাকতেছে? পরিবর্তনশীল রাশি হলো এন এবং জেড। এন এবং জেড এই দুটো হলো পরিবর্তনশীল রাশি। তাহলে খাতায় লিখে রাখো যে এই সমীকরণটা, এবং লিখে আমাকে একটু দেখাও সবাই লিখতেছো কিনা। 9 নম্বর সমীকরণটা সবাই লেখো, লিখে ক্যামেরার সামনে ধরো এইভাবে যে তোমরা লিখছো, আমি লিখতে চাই। হ্যাঁ, 9 নম্বর সমীকরণটা সবাই লেখো খাতায়। তাহলে এখানে পরিবর্তনশীল রাশি কোনগুলো? জেড এবং এন। জেডটা কি বলতে পারো? জেডটা কি এই সমীকরণের যে জেড আছে, জেডটা কি? জেড হলো পারমাণবিক সংখ্যা, আর এন হলো কক্ষপথ। তাহলে যে কোনো মৌলের জন্য জেড নির্দিষ্ট হয়ে যায়, তখন পরিবর্তনশীল রাশি থাকে এম। তাহলে কোনো নির্দিষ্ট পরমাণুতে পরিবর্তনশীল রাশিটা হলো এম, বাকি সব জিনিস কনস্ট্যান্ট। তাহলে যেহেতু এটা এন মানে একটা কোয়ান্টাম সংখ্যা, এই জন্য এটা বলা হচ্ছে যে এটা কোয়ান্টায়িত, ব্যাসার্ধটা কোয়ান্টায়িত, এবং এটা এই জন্য আমরা আর কে আর এন দ্বারা প্রকাশ করে থাকি, কারণ এন এর উপর নির্ভর করতেছে। হ্যাঁ, এটা আমরা পেলাম। এখন আমাদের হাতে যে কথাটা এতক্ষণ ধরে বলা হলো, তাহলে এখানে আমরা জানি যে এই যে রাশিটা যে আছে, যে এপসাইলন নট, যদি এমকেএস পদ্ধতিতে যাই, এপসাইলন নটের সাথে এই মানে চৌম্বকীয় প্রবেশ্যতা, হ্যাঁ, ম্যাগনেটিক ভ্যাকুয়াম পারমিটিবিলিটি, আর হলো ই নট হলো আর তোমার ইলেকট্রিক ভ্যাকুয়াম পারমিটিবিলিটি। হ্যাঁ, এটা একটা আমি নিচে লিখে দিচ্ছি, এদের সাথে আলোর বেগ গুণ করলে 1 হয়। ইলেকট্রিক্যাল ভ্যাকুয়াম পারমিটিভিটি প্রবেশ্যতা বলা হয়, আর হলো মিউ নট হলো চৌম্বকীয় ভ্যাকুয়াম পারমিটিভিটি। এই দুটো জিনিস আমাদের অটোমেটিক্যালি চলে আসে ইকুয়েশনে। তাই এর সাথে যদি আমরা আলোর বেগ গুণ করি, তাহলে টোটাল ফলাফলটা দাঁড়ায় 1। এই যে এখানে লিখছি, এই তিনটা জিনিস গুণ করলে ফলাফল 1 হবে। তাহলে এই তিনটা জিনিসকে আমরা, যেহেতু এটা ধ্রুব রাশি, সেই জন্য এই সমীকরণটাকে আমরা একটা নতুন টার্ম আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আমরা ওই সমীকরণটাকে, 9 নম্বর সমীকরণটাকে আমরা একটা ধ্রুব রাশি হিসেবে প্রকাশ করতে পারি, এই যে এটা। তাহলে এ নট দিয়ে প্রকাশ করছি। তাহলে এ নট সমান, এখানে এ নটটা কি হলো? এ নটটা হলো ওই যে এন স্কোয়ার বাই জেড যে রাশিটা আছে, তাদের বাদে বাকি যে অংশগুলো আছে সেগুলিকে প্রকাশ করতেছে। এই সমীকরণটা সবাই লেখো খাতায়। হ্যাঁ, এই সমীকরণটা সবাই লেখো, এই 9 নম্বরের পরে যেটা আসলো। তাহলে এ নটের মানটা তো আমাদের বের করতে হবে। এ নটের মানটা বের করা খুব সহজ। হ্যাঁ, এটা কিভাবে বের করতে হবে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এইভাবে মান বসিয়ে দিয়ে এইচ এর মান
আর পাই স্কয়ারের মান, এগুলি সব মান বসাই দিলে তোমার এই নটের মান আসবে এই যে এটা 53 পিকোমিটার, বা সেন্টিমিটারে গেলে 5.3 10⁻⁹ সেন্টিমিটার। তাহলে এই যে একটা নতুন মান 53 পিকোমিটার, 53 পিকোমিটারটা মনে রাখলেই হবে। তোমরা মনে রাখবে যে হাইড্রোজেন পরমাণুতে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হলো 53 পিকোমিটার। কেউ যদি বলে যে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত, চোখ বন্ধ করে বলবো 53 পিকোমিটার। কত পিকোমিটার? কেউ জবাব দাও, কত পিকোমিটার বললাম? 53 স্যার। 53 পিকোমিটার। আর পিকোমিটার তোমাদের সেল কোষ যে পড়ো তোমরা বা বোটানি জিওলজি পড়বে, কোষের ব্যাসার্ধ সাধারণত ন্যানোমিটারে বলা হয়। পিকোমিটার আর ন্যানোমিটারের মধ্যে তুলনা জানো কত? কত কত? ন্যানোমিটার 10⁻⁹ আর পিকো হচ্ছে 15। না, পিকো হচ্ছে 10⁻12। ও 12। হুম। সেম টু 10⁻⁻15। না না রে বাবা, 10⁻12 12। হ্যাঁ, 10⁻⁻12 এটা হচ্ছে পিকোমিটার। 10⁻⁻12 মিটার। হ্যাঁ, 12 মিটার। 10⁻⁻12 মিটার। 1 মিটারের ট্রিলিয়ন ভাগের 1 ভাগ। দিস ইজ ফর পিকোমিটার। মনে থাকবে? আর যেটা -15 যেটা, ওইটাকে বলা হয় ফেমটোমিটার। 10⁻⁻15 মিটার। হ্যাঁ, এটা হলো ফেমটোমিটার, এফএম, ফেমটোমিটার। তাই ভুল যেন হয় না। হ্যাঁ, 10⁻⁻15 মিটার হলো পিকোমিটার, 10⁻⁻4 10⁻⁻12 মিটার পিকোমিটার, 10⁻⁻15 মিটার হলো ফেমটোমিটার, আর 10⁻⁻9 মিটার হলো ন্যানোমিটার। 10⁻⁻9 দিলে ন্যানোমিটার হবে, 10⁻�9 মিটার সমান হলো ন্যানোমিটার। এই হচ্ছে আমাদের মিটারের হিসাব। তো এটা একটু মনে রাখতে হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুতে কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 10⁻⁻15 53 পিকোমিটার, এবং সেটা যদি আমরা এইভাবে লিখি তাহলে কত আসবে? সমীকরণটা তাহলে দাঁড়ালো কি? 53 × 10⁻11 মিটার n²/z, বা 53 × 10⁻2 ন্যানোমিটারে আসবে। অ্যাংস্ট্রমে যদি 53.5311 n²/z আংস্ট্রম। আর যদি পিকোমিটারে যাই 53.11 n²/z পিকোমিটার। সবগুলো এখানে সম্পর্ক বলে দেওয়া হয়েছে, তোমরা একটা মনে রাখবে তাইলেই হবে। তো এই কক্ষপথটাকে বলা হচ্ছে বোর ব্যাসার্ধ। হ্যাঁ, অনেক সময় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বোর ব্যাসার্ধ কি। হ্যাঁ, তাই দেখি যে সব ছাত্ররা এটাকে অমিট করে যায়। এটা খুব সহজ সংজ্ঞা, যে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের জন্য প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে। খুবই সহজ একটা বিষয়, এটা ভুল যেন না হয়। আর তোমাদের যে রোল গুলো একটু লিখে দিও বাবা, আমার কাউন্ট করতে হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, কারো মিউট সম্ভাবনা অন করা আছে, যার ফলে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, ক্লাসটা ভালোভাবে করতে পারছি না। সবাইকে মিউটটা অফ করতে বলেন স্যার। সবাই মিউট করো। আর যখন তোমরা ক্লাস করবে তখন আনমিউট করো যখন কথা বলবে। আচ্ছা, আমি একটু শেয়ারিং থেকে বের হয়ে যাই, তাহলে মিউট করতে পারবো।
স্টপ শেয়ার। একজন হাত তুলে আসো। কে আনমিউট করে আছে? এই যে একজন মিথিলা ফারজানা, তুমি মিউট করো তো বাবা, আমি আর তোমাকে মিউট করতে পারতেছি না। মিথিলা ফারজানা একটু মিউট করো তো। তারপরে রিয়াজ হাসান, তুমিও মিউট করো। তো মাইক্রোফোনই চালু নাই। স্যার মোহাম্মদ রকিবুল 84 এখান থেকে বেশি সাউন্ড আসতেছে, আর হচ্ছে ফাতিমাতুল জহুরা এগুলো মিউট অন করা আছে স্যার। স্যার আপনাকে ওখান থেকে রকিবুলকে রিমুভ করতে হবে, পরে আবার ও হয়তো বা পরে আসবে। ওখান থেকে সাউন্ড আসার কারণে আমরা ভালোভাবে ক্লাসটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, রকিবুল মিউট হয়েছে। আর কেউ? মিথিলাকে মিউট করতে পারছি না, আর রকিবুল মিউট করে দিছি। হ্যাঁ, ওকে। এখন আর কেউ, আর কোন শব্দ হচ্ছে না তো, না? তাহলে আমরা এই হাইড্রোজেন পরমাণুর যে বোর ব্যাসার্ধের সংজ্ঞাটা আমরা শিখলাম। এখন যে কোনো পরমাণুতে যদি আমরা হাইড্রোজেন পরমাণুতে যদি ব্যাসার্ধের কথা চিন্তা করি, তাহলে সবগুলো ব্যাসার্ধই তোমার দেখা যাবে যে এই এন স্কোয়ার বাই যে রাশিটা আছে এর এই গুণিতক হিসেবে আমরা বলতে পারবো। যেমন মনে করো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কি হবে? এন স্কোয়ার বাই 1 স্কোয়ার বাই 1, তার মানে হলো 53 পিকোমিটার। খুব সহজ হিসাব। আর যদি আমরা এন তম স্তরে যাই, এন স্কোয়ার বাই এ নট, তাহলে যে কোনো একটা স্তরের যদি দ্বিতীয় স্তরে যাই 4 এ নট, তৃতীয় স্তরে যাই 9 এ নট, চতুর্থ স্তরে যাই 16 এ নট। তার মানে দেখো ব্যাসার্ধটা কিভাবে বাড়তিছে। যদি আমি এই পর্যন্ত এটাকে এ নট ধরি, হ্যাঁ, এটা যদি এ নট হয় প্রথম কক্ষপথ, হ্যাঁ, তাহলে পরেরটা হবে কত? পরেরটা হবে 4 এ নট। তার মানে এ নটের সাথে আরো 1 গুণ, 2 গুণ, 3 গুণ। তার মানে এইখানে তোমার দ্বিতীয় কক্ষপথটা পাবো। হ্যাঁ, আর যদি তৃতীয় কক্ষপথে যাই তাহলে 1 2 3 4 হলো, তাহলে 5 6 7 8 9। এই যে 9-এর যত বড় জায়গা নিবে তত বড় ব্যাসার্ধ হবে। তো এই হলো বিষয়টা, যে ব্যাসার্ধ এই বর্গ হিসাবে বৃদ্ধি পাচ্ছে। তা প্রথমটা যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথ কত সেন্টিমিটারে পাবো? একজন আনমিউট করে বলো। প্রথম কক্ষপথটা 1 সেন্টিমিটারে, তাই দ্বিতীয় কক্ষপথ কত সেন্টিমিটারে হবে? চার সেন্টিমিটারে হবে। আর তৃতীয় কক্ষপথটা কত সেন্টিমিটার হবে? 9 সেন্টিমিটার দূরে হবে। চতুর্থ কক্ষপথ হবে 16 সেন্টিমিটার দূরে। তাহলে মাঝখানে কি? মাঝখানে কোনো কিছুই নেই, মাঝখানে ফাঁকা। এই ইলেকট্রনের এই যে বিষয়টা, এই বিষয়টাই তোমাদেরকে বুঝতে হবে একটু। তাহলে আমরা মোটামুটি ব্যাসার্ধ সম্বন্ধে আমাদের ধারণা চলে আসলো। এখন আমাদের আজকে যে দ্বিতীয় টপিক, তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন পরমাণুতে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে উত্তর কি দিবা? 16। 9। হ্যাঁ, যদি এইচ কক্ষপথে এইচ পরমাণুতে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তাহলে উত্তর কি হবে? 3-এর উপরে বর্গ যাবে, হ্যাঁ, 9 তার সাথে গুণন হবে কত? 53 maybe
হ্যাঁ 53 পিকোমিটার 53 পিকোমিটার ইকুয়াল টু হবে এখন গুণ করে যা হয় 9 এর সাথে 53 তাহলে 3 নং 27 এর সাথে 2 5 লাখ 45 আর 2 47 7477 3 নং 27 তার মানে এটা হবে 9 9 এর সাথে 3 নং 27 এর সাথে থাকলো 2 5 7 5 লাখ 45 দিয়ে 47 এত পিকোমিটার তাহলে 477 পিকোমিটার তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত তাহলে উত্তর হবে 447 পিকোমিটার এরকম করে তোমাদের প্রশ্ন যদি করে তো এইভাবে তোমরা উত্তর দেবে এইভাবে সহজেই আমরা বের করতে পারবো হ্যাঁ আর যদি এটা তোমার যদি 53 মনেও না থাকে তো তুমি লিখে দিবা যে এটা এই সরাসরি এ নট লিখে দিলেও হবে অথবা এ নট লিখে দিলেও হবে তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ হচ্ছে 9 এ নট লিখে দিলেও হবে এ নটটা সাবজেক্ট মুখস্থ থাক বা না থাক বের হয়ে যাবে এই হলো আমাদের কক্ষপথের ব্যাসার্ধের হিসাব নিকাশ এখন আসো দ্বিতীয় যে টপিক আজকে আমাদের আলোচনার মধ্যে আসবে সেটা হলো পরমাণুতে কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় এটা আমরা এখন শিখবো কিভাবে ইলেকট্রনের শক্তি হিসাব করা যায় শক্তি নির্ণয় করতে গেলে শক্তি ইলেকট্রনের পরমাণুতে ইলেকট্রনের শক্তি কত রকমের বলতো পরমাণুতে ইলেকট্রনের শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি শক্তি হলো দুই ধরনের হ্যাঁ এক নম্বর হচ্ছে স্থৈতিক শক্তি আর দুই নম্বর হচ্ছে তোমার গতিশক্তি এই দুই ধরনের শক্তি আছে একটা হলো স্থৈতিক শক্তি একটা হলো গতিশক্তি তো আমরা স্থৈতিক শক্তি হিসাব কিভাবে করবো আমি একটু দেখি পরমাণুতে কক্ষপথে স্থৈতিক শক্তিটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি তো আমরা দেখি প্রথমে স্থৈতিক শক্তি নির্ণয় করব কি করে তো পরমাণুতে স্থিতি শক্তি নির্ণয় আমরা দেখতে পাচ্ছি যে কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রনের শক্তি হবে অসীম থেকে মানে মুক্ত অবস্থা থেকে কক্ষপথে যে ইলেকট্রনটি যে কক্ষপথটি আছে সেই কক্ষপথে যে মানে ইলেকট্রনটা আনতে যে শক্তিটা লাগে অসীম থেকে এখানে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে এখানে আনতে হবে এই আনার জন্য যে কাজ এই কাজটাই হলো শক্তি এখানে আনতে যে কাজ হয়েছে এই কাজটাই হলো শক্তি হিসাবে এখানে নিমজ্জিত থাকবে বা তার মধ্যে স্থিতিশক্তি হিসাবে বজায় থাকবে সেই কথাটাই এখানে বলা হয়েছে তাহলে এই আনার জন্য যে শক্তিটা এই শক্তিটা আমরা কিভাবে গণনা করব হ্যাঁ এটা আমরা কিভাবে হিসাব নিকাশ করব এর জন্য যে হিসাবের পদ্ধতিটা আছে তোমরা এটা 9-10 ইন্টারমিডিয়েট শিখছো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হিসাবটা তোমরা ইন্টারমিডিয়েটে করছো যারা তোমাদের সবাই বিজ্ঞানের ছাত্র তোমাদের হিসাব করতে সমস্যা হয়নি তার প্রতি ডিআর দ্রুত হ্রাসে স্থিতিশক্তি তথা বিভব হবে ডিইউ হলে এফ বলের যে সংজ্ঞা বল কাকে বলে যে শক্তি দূরত্ব সাপেক্ষে শক্তি হ্রাসের হারকে বল বলে এই সংজ্ঞা অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু ডিইউ বাই ডিআর মাইনাস চিহ্ন হবে তাহলে আমরা ডিইউ সমান যে এফ এর মানটা যদি বসাই দিই জেড স্কয়ার বাই ডিআর অথবা 4 পাই এপসিলন নট দিও যদি বসাই দিই তাহলেও আমরা পাচ্ছি তো দুইভাবে আমরা এই সমীকরণটা পেতে পারি হ্যাঁ দুইভাবে আমরা করছি তাহলে এইভাবে আমাদের সমীকরণটা নিয়ে আসলাম তারপরে কি হলো অসীম দ্রুত থেকে আনা হয়েছে তার মানে নিউক্লিয়াসের ক্ষেত্রের মধ্যে অসীম দ্রুত থেকে আনতে গেলে আমাদের কি করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে ইন্টিগ্রেশন করা লাগবে সেই ইন্টিগ্রেশনের হিসাব নিকাশ এখানে তোমরা 9-10 কোর্স ইন্টারমিডিয়েটে যেটা করছো সেই হিসাবটাই নিউক্লিয়াসের এফ বল ক্ষেত্রের মধ্যে আর দূরত্বে ইলেকট্রনটি স্থাপন করতে উহার স্থিতিশক্তি ইউ হলে উক্ত সমীকরণে বাম পক্ষকে 0 থেকে ইউ সীমাতে এবং ডান পক্ষকে অসীম থেকে আর সীমাতে সমাকলন করতে হবে তাই দেখো 0 থেকে ইউ এর মধ্যে সমাকলন করছি বাম পক্ষটা হ্যাঁ আর ডান পক্ষটাকে আমি কি করলাম অসীম থেকে আর এর মধ্যে সমাকলন করলাম
দুই ধরনের ইকুয়েশন কাজ করা হচ্ছে, একটা হলো সিজিএস পদ্ধতিতে, একটা এমকেএস পদ্ধতিতে। তোমরা যে কোনো একটা ফলো করে কাজ করবে, দুইটাই তোমাদের করতে হবে না। হ্যাঁ, এই জিনিসটা একটু অনেকেই মানে অনেক স্যারেরা আছে সিজিএস পদ্ধতি পছন্দ করে, অনেক স্যারেরা আছে এমকেএস পদ্ধতি পছন্দ করে। যেটাই করো আমাদের ইকুয়েশন দেখলে আমরা বুঝবো এটা সিজিএস এ, এটা এমকেএস এ। তো যেটাই করো একটা পদ্ধতি ফলো করবে। এমকেএস পদ্ধতি ফলো করাই ভালো, কারণ এমকেএস হলো এসআই ইউনিট। হ্যাঁ, এটা হলো এসআই ইউনিটে করতেছি আমরা, আর এই পাশেরটা হলো সিজিএস ইউনিটে করতেছি। দুইভাবেই আমি ইকুয়েশন দাঁড় করাচ্ছি, তোমাদের যেভাবে ইচ্ছা করতে পারো। যাই হোক, স্থিতিশক্তি সমীকরণ আমরা শেষে এটাই পেলাম। ওই যে গত ক্লাসে আমি বলছিলাম যে এভরি ই স্কয়ার মানে মাস্ট বি ট্রান্সফার টু ই স্কয়ার ডিভাইড বাই এপসাইলন নট ফর এসআই ইউনিট। এসআই ইউনিটে ট্রান্সফার করতে গেলে ই স্কয়ার কে ই স্কয়ার বাই এপসাইলন নট দিয়ে আমাদের মানে পরিবর্তন করতে হবে। এই একটাই পার্থক্য, বাকি সব ইকুয়েশন ঠিকই আছে। দেখো এখানে ই স্কয়ার আছে, এটা জেড জেড এখানেও আছে, এখানেও আছে, মাইনাস চিহ্ন এখানেও আছে, এখানে 1/r আছে, এখানে 1/r আছে, তার মানে একই রকম রাশি। খালি পার্থক্যটা হলো এভরি ই স্কয়ার মাস্ট বি ট্রান্সফার্ড টু ই স্কয়ার বাই 4πε0। এইটাই হলো পার্থক্য, আর বাকি সব ইকুয়েশন একই রকম আসবে। এখন আমাদের যে আর এর মান যেটা আমরা পাইছিলাম আগে, সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের সমীকরণটা যেটা আসবে স্থিতিশক্তি সমীকরণ, সেটা আমরা এখানে সরাসরি নিয়ে আসতে পারি। হ্যাঁ, এই যে ব্যাসার্ধ আর এর মান বসাইলে আমরা এই যেখানে আর আছে 1/r, আর এর মানটা বসে দিলে নিচে n স্কয়ার বাই n স্কয়ার যে s স্কয়ার আসবে, আর উপরের রাশিগুলো ট্রান্সফার হবে। ইট মাস্ট বি ডান বাই ইয়োরসেলফ। তোমাকে এটাকে নিজেকেই করতে হবে সমীকরণটাকে। আমি তোমাদের এটা দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে অবশ্যই। প্র্যাকটিস না করলে তুমি এই ইকুয়েশনটা কিছুই বুঝো। আমি অনলাইনে দেখাচ্ছি, তুমি অনলাইনে দেখতেছো, দেখলে মাথায় কিছু ঢুকবে না। ইট মাস্ট বি রিটেন বাই ইউ, তোমাকেই লিখতে হবে। না লিখলে তুমি এটা ইকুয়েশনটাকে পরীক্ষা খাতায় আর তুলতে পারবো না, বসাইতে পারবো না। তাহলে এই জিনিসটা তোমরা মানে বাসায় বসে প্র্যাকটিস করবা সিজিএস এ একবার, অথবা এই সিজিএস এ করবা, তারপরে এমকেএস এ ট্রান্সফার করবা, অথবা যারা এমকেএস এ করতে চাও বা এসআই এককে করতে চাও তারা এসআই এককে ট্রান্সফার করে নিবে। এবার যেহেতু এই প্রশ্নটা আসেনি, তোমাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে এই রাশিমালায় আমরা দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি একটা কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভর করতেছে। হ্যাঁ, তাহলে উক্ত রাশিমালার যে কোনো পরমাণুতে শুধুমাত্র পারমাণবিক সংখ্যা ও কক্ষপথ পরিবর্তনশীল, অন্যান্য রাশি স্থির। সুতরাং পরমাণুতে যে কোনো কক্ষপথে ইলেকট্রনের স্থিতিশক্তি কোয়ান্টায়িত। খুব সহজ হিসাব। আমরা এটা যদি ব্যাখ্যা চাই যে স্থিতিশক্তি কোয়ান্টায়িত ব্যাখ্যা করো, আমরা ব্যাখ্যা করে দিতে পারবো। তারপরে আসো 2 নম্বর যে শক্তিটা, সেটা হলো যে দ্বিতীয় শক্তিটা যেন কি বলছিলাম, মনে আছে? গতিশক্তি। গতিশক্তি। গতিশক্তি আমরা এখন নির্ণয় করব, কিভাবে গতিশক্তি নির্ণয় করা যায়। হ্যাঁ, স্থিতিশক্তি তো বের করে ফেললাম, এখন গতিশক্তির হিসাব। এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিশক্তির যদি হিসাব করতে চাই, গতিশক্তিকে সাধারণত আমরা স্থিতিশক্তিকে আমরা টি ইউ দিয়ে প্রকাশ করলাম, এবং গতিশক্তিকে বড় টি দিয়ে প্রকাশ করবো। এটা হলো অনেকে ই কে লেখে, ই কেও দিয়ে দেখাইতে পারো। ই কে বলতে এইভাবে লেখে অনেকে, ই সাফিক্স কে দেয়, কাইনেটিক এনার্জি। হ্যাঁ, যাই হোক, এখন এটা হলো টি লিখছি আমি এই জন্য যে এটা চিরায়ত বল বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য, ওরা টি ব্যবহার করে, আমরা ওই জন্য টি ব্যবহার করতেছি, আমি টি ব্যবহার করতেছি। তাহলে হাফ এমভি স্কয়ার, এটা গতিশক্তি সমীকরণ তোমরা জানো, এটা নিউটনের সূত্র, গতিশক্তি সমীকরণ। তাই নিউটনের সূত্রের মধ্যে হাফ এমভি স্কয়ারকে আমি 1/m দিয়ে এটাকে ভাগ করে m দিয়ে গুণ করে এমভি স্কয়ার বর্গ করে ফেললাম। এখানে এমভি স্কয়ার আছে, ওটা এমভি বর্গ করে ফেললাম। আর এমভি এর মান তো তোমরা জানো NH/2πr। ওই যে মনে আছে না, এই বোর্ডের যে তত্ত্ব MVR ইকুয়াল টু কি, MVR সমান NH/2π। হ্যাঁ, ওইখান থেকে এটা আসলো, এটা বোরের তত্ত্ব থেকে আসছে। হ্যাঁ, এখানে নতুন কিছু করা হয়নি, আরটাকে ট্রান্সফার করে এই পাশে নিয়ে এসে বসাই দেওয়া হলো। হ্যাঁ, তারপরে বর্গ দেওয়া হলো, এই সমীকরণটা এসে দাঁড়াইলো। খুব সহজেই এটা করা গেছে, এর জন্য আমাদের কোনো কিছু ধরতে হয়নি। হ্যাঁ, আমরা যে অসীম থেকে ইলেকট্রন নিয়ে আসে কাজের পরিমাণ, এটা আমরা কিছুই করিনি। তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা পাচ্ছি, হ্যাঁ,
টি এর জন্য যে সমীকরণটা পাচ্ছি সেটা আমরা এখানে বসাই দিতে পারি। এখানে আর আছে না, এই আর এর মানটা এখানে বসাই দিলাম, দিয়ে আমাদের সমীকরণ এসে দাঁড়াইলো কি, দুই রকম সমীকরণ আমরা পাইতে পারি, একটা হলো সিজিএস, একটা এমকেএস, এবং সেই পদ্ধতি আমি বলে দিছি যে কিভাবে এটা ট্রান্সফার করতে হয়। সিজিএস এ এরকম আসলো, এমকেএস এ এরকম আসলো। তাহলে এই রাশিমালায় আমরা দেখতে পাচ্ছি যে এটাও মানে গতিশক্তিটাও কোয়ান্টাইত, গতিশক্তির স্থির শক্তি যেমন কোয়ান্টাইত, গতিশক্তিটাও কোয়ান্টাইত। এখন আমাদের মোট শক্তি, আমি একটু আগেই বলছি যে এই ইলেকট্রনের শক্তি হবে মোট শক্তি, নট গতিশক্তি, নট স্থায়ী স্থিতিশক্তি। তাহলে মোট শক্তির আমাদের হিসাব করতে হবে। তো মোট শক্তির হিসাব করে আমরা যেটা পাবো এইটাই হলো আমার হিসাবের পদ্ধতি। তাহলে মোট শক্তি আমি করব এখন। মোট শক্তি কিভাবে বের করতে হয় দেখি। মোট শক্তি আমরা দেখি, টোটাল এনার্জি। তাহলে ইলেকট্রনের শক্তি বলতে মোট শক্তি বুঝবো। তাহলে মোট শক্তি বের করতে গেলে আমাদেরকে যে এত হিসাব নিকাশ তো আমরা আগে করেই আসছি, এগুলি হিসাব আমার দরকার নেই। আমরা সরাসরি মোট শক্তির সমীকরণ যেটা পাবো সেটা হলো এই। তাহলে ই সমান হবে এই ইউ প্লাস টোটাল এনার্জি, ই সমান ই সমান লিখে তারপরে কাজ করি। E equal to U plus T, স্থিতিশক্তি যোগ গতিশক্তি। এই দুটো শক্তি যোগ করলে যে সমীকরণ দুইটা পাইছে, এই দুটো সমীকরণে যে এটা যোগ করলেই বাস তোমার মোট শক্তি হয়ে যাবে। তাহলে মোট শক্তি আমাদের সমীকরণ যেটা পাইলাম, এখানে দেখো এই মানগুলো সব স্থির মান, এগুলি বাদ দিলে এটাকে যদি আমরা এখানে একটা জিনিস আসছে তোমাদের কাছে কনফিউজিং লাগতেছে যে মোট শক্তিটা দেখো মাইনাস, দেখছো মোট শক্তিটা মাইনাস। এই মাইনাসের মানে কি অনেক সময় প্রশ্ন করা হয়, মোট শক্তি মাইনাস কেন ইলেকট্রনের? এই ব্যাখ্যাটা অনেক সময় চাওয়া হয় যে পরমাণুতে ইলেকট্রনের মোট শক্তিটা ঋণাত্মক। এর অর্থ হলো ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে যে পরমাণুতে ইলেকট্রনের শক্তি তার মুক্ত অবস্থার তুলনায় কম হবে। তাহলে মানে মুক্ত অবস্থায় যে পরিমাণ শক্তি থাকার কথা ইলেকট্রন, তার চাইতে যদি সে পরমাণুতে আবদ্ধ থাকে তাহলে সেখানে শক্তি তার কম হবে। এই যে কম হয়, মানুষ তো চায় যে শক্তি কমের দিকে, মানে সুস্থিত জিনিসের শক্তি কম হয়। তাহলে মানে এই ইলেকট্রন চায় যে সুস্থিতি অর্জন করতে, সেই জন্য সেই পরমাণুতে যে আবদ্ধ থাকে, যদি তাকে মুক্ত করা হয় তাহলে তার মধ্যে শক্তি দিতে হবে। বুঝতে পারছো? তার মানে আমরা যদি শক্তির যদি গ্রাফ, মানে আমরা যদি শক্তিকে যদি আমরা এইভাবে রেখা দিয়ে রেখার মধ্যে চিন্তা করি, হ্যাঁ, এই মুক্ত অবস্থায় ইলেকট্রনের শক্তি, মুক্ত অবস্থায় মুক্ত ইলেকট্রন মুক্ত, ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রনের যে শক্তি হবে, মনে করো ফ্রি ইলেকট্রনের শক্তি হলো এখানে, তাহলে পরমাণুতে যখন সে যখন যাবে তার শক্তিটা আসবে এই জায়গায়, ইলেকট্রন ইন অ্যাটম। ইন অ্যাটম, অ্যাটমের মধ্যে যখন ইলেকট্রন থাকবে তখন তার শক্তি কম হবে। এই বৈশিষ্ট্যটা আমাদেরকে জানতে হবে যে পরমাণুতে আবদ্ধ অবস্থায় ইলেকট্রন থাকলে তার শক্তি কম হয়। আর এদিকে এটা হলো শক্তির রেখা। তা শক্তি রেখাতে, হ্যাঁ, ফ্রি ইলেকট্রনের চাইতে পরমাণুতে আবদ্ধ ইলেকট্রনের শক্তি কম। লিখে রাখো, এইখানে তো আমি লিখে দিছি, তোমাদের তো মনে নাও থাকতে পারে। হ্যাঁ, দয়া করে এই বিষয়টা লিখে রাখো। হ্যাঁ,
পরমাণুতে হতে ইলেকট্রনকে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে তাকে শক্তি দিতে হবে। নতুন একটা বিষয়, যে বিষয়টা আমরা এই ইতিমধ্যে বা এর আগে কখনো চিন্তা করিনি। তাহলে উক্ত সমীকরণে আমরা জানি ইলেকট্রনের ভর বা ইলেকট্রনের চার্জ এবং অন্যান্য যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর মধ্যে যে কয়টা রাশি আছে তার মধ্যে দেখো কয়টা রাশি আছে এখানে, আমরা গুণে দেখি তো কয়টা রাশি আছে। একটা জেড 1, ইলেকট্রনের চার্জ 2, এইচ 3, এন 4 আর ভর 5, 5টা রাশি আছে। এই 5টা রাশির মধ্যে 3টা রাশি কনস্ট্যান্ট। ভর, ইলেকট্রনের ভর কত জানো তো? ইলেকট্রনের ভর হলো, ইলেকট্রনের ভর কত রে বলতে পারো কেউ? 9.1 9.1 গুণন 10 to the power minus 31 31 কেজি, তাই না? 31 কেজি একটা ইলেকট্রনের। আর ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু চার্জ 1.6 গুণন 10 to the power minus minus 19 কুলম। হ্যাঁ, আর এইচ এর মান তো তোমরা জানোই, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক 6.65 10 to the power minus 34 62 into 10 to the power minus 34 joule second। 34 জুল সেকেন্ড, জুলের সাথে সেকেন্ড গুণ করা আছে, ভাগ না কিন্তু, জুল পার সেকেন্ড না। এটা একটু খেয়াল রাখবে। তো এই রাশিগুলো ধ্রুব রাশি, তো এই রাশিগুলো মান যদি বসাই তাহলে আমাদের হাতে কত শক্তি আসে সেটা আমরা হিসাব করে বের করতে পারবো। এবং এই হিসাবটা তোমাদের মুখস্থ আছে, ইন্টারমিডিয়েট থেকে পড়ে আসছিস। হ্যাঁ, কত আসে জানো হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের শক্তি? কত আসে মনে আছে? ইন্টারমিডিয়েটে পড়ছো তো? মনে নেই? আচ্ছা, মনে স্যার কি কোশ্চেন করবেন বুঝি নাই, আরেকবার একটু করলে ভালো হয়। ইলেকট্রনের, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের শক্তি কত? মাইনাসের দিকে কত? এই যে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট, আর জুলে করলে 21.8 বা 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা একটু লিখেই দেই, 2.18 করে দিই, আবার এটা ক্যান্সেল। 2.18 মানে দুইটা 18 আছে, এটা 2.18 আর এটা হলো এই দুইটা 18। এটা মনে রাখা সহজ। দুইটা 18, এটা 2.18 10 to the minus 18 জুল, আর হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। এই মানটা অবশ্যই 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 মুখস্থ রাখবে সারা জীবনের জন্য। 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত করতে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি লাগবে। হাইড্রোজেন পরমাণুর শক্তি যদি মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট এখানে হয়, তাহলে জিরো কোথায় হবে? জিরো হলো 13 ঘর উপরে, মানে এখানে সব জিরো। তা জিরোর চাইতেও শক্তি কম, জিরোর চাইতেও শক্তি কম। এরকম রেখা একে একে তোমাদেরকে বিষয়গুলো চিন্তা করতে হবে। যেরকম শক্তি রেখা আঁকবে, উপরের দিকে শক্তি বাড়তিছে, জিরোর চাইতে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি যদি আমরা প্রয়োগ করতে পারি, if we add 13.6 electron volt, then it will be free. হ্যাঁ, গান শোনায় না রে বাবা ক্লাসের মধ্যে? তাহলে আমরা একটু গানও শুনে নিলাম, কেউ একজন শোনাইলো ক্লাসের ভিতরে। তাহলে আমরা খুব সিরিয়াস বিষয়ে একটু পড়লাম আজকে, যে কত শক্তি দিলে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন মুক্ত হয় সেটা শিখলাম। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত সেটা শিখলাম। তাই দুইটা জিনিস আমাদের শেখা হয়ে গেল। একটা হলো হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ কত হচ্ছে
আর হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের শক্তি কত, হ্যাঁ, এবং সেটা যে মাইনাস, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই যে যে বিষয়গুলো পাইলাম, এখন সেই বিষয়গুলোর দিকে যদি আমরা একটুখানি চিন্তা করি, বিশ্লেষণ করি, আমাদের কয় মিনিট সময় আছে? 2 মিনিট, আমরা বিশ্লেষণ করে ফেলতে পারি। তাহলে সুতরাং এনতম কক্ষপথে ইলেকট্রনটির মোট শক্তি শুধুমাত্র নিউক্লিয়ার চার্জ তথা পারমাণবিক সংখ্যা এবং কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ, এই দুটো বিষয়ের উপর নির্ভর করতেছে। হ্যাঁ, সংখ্যার মানের সহিত সম্পর্কিত। এই শক্তি পরমাণুর পারমাণবিক সংখ্যার বর্গের সমানুপাতিক ও কক্ষপথের প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক। কম্পিউটার থেকে কম্পিউটার চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে শক্তিটা আমরা পাইলাম, সেই শক্তিটা দেখতে পাচ্ছি যে পারমাণবিক সংখ্যার সাথে সমানুপাতিক। পারমাণবিক সংখ্যা যত বাড়বে এই শক্তি তত মাইনাসের দিকে বাড়বে, মানে কমতে থাকবে। আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যত বাড়বে এই শক্তিও তত মাইনাসের দিকে তত বাড়তে থাকবে। তো এই বিষয়টা একটু 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 ব্যতিক্রমী, আমাদেরকে উল্টো চিন্তা করতে হয়। হ্যাঁ, সেটা একটু খেয়াল রাখবে। তাহলে 13.6 ইলেকট্রন ভোল্ট সাথে এর একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে দ্বিতীয় হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম কক্ষপথের শক্তি হলো -13 এত, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত হবে? আমরা যদি এখন এখানে একটু বিশ্লেষণ করি, হ্যাঁ, লেস দেন 1 মিনিট। তোমরা সবাই চ্যাট বক্সে রোল নাম্বার গুলো লিখছো তো? হ্যাঁ, আমি এটা এখন তোমাদের এগুলি সব এখন সেভ হয়ে থাকে জুমের আপডেট ভার্সনে। এই চ্যাট বক্সে মেসেজ গুলো সব সেভ থাকে। তাহলে এটা একটা সহজ বুদ্ধি হয়েছে যে আমরা চ্যাট বক্সে যা যা লিখবো সব সেভ থাকবে। রাকিবুল অডিও অফ করো, রাকিবুলের অডিও অফ। তাহলে তোমাদের ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। আগামী